ট্রেনের মধ্যে এক ভয়ঙ্কর আত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এক ব্যক্তি। কি ভাবছেন সেই ব্যক্তি জানে না? জানে। সেই ব্যক্তি সমস্ত কিছুই জানে এবং তার পরিকল্পনা ছিল সম্পূর্ণ আলাদা। আজকের এই ঘটনা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি। যে ঘটনাটি আমাকে পাঠিয়েছে, মানে যে দিদি ঘটনাটি পাঠিয়েছে আর কি, তাদের সাথেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। এটা কিন্তু এপ্রিল মাসের মাঝামাঝি সময়ের ঘটনা। সে প্রিয়াঙ্কা দিদির সদ্য বিয়ে হয়েছিল, ওই মাত্র 2.5 মাস মতো হবে, এবং তারা বিয়ের পরপরই শুধুমাত্র ওই মন্দারমণি থেকে ঘুরে এসেছিল, অন্য কোথাও আর যায়নি। দিদির বরাবরই পাহাড় খুব পছন্দ। তারা ডিসাইড করেছিল যে তারা যদি কখনো হানিমুন অফিসিয়ালি ভাবে যায় তাহলে তারা পাহাড়েই ঘুরতে যাবে। তো সেইভাবে তারা সিদ্ধান্ত নিল তারা দার্জিলিং ট্রিপ করবে। আর তারা স্বামী স্ত্রী মিলে সেখানে তো যাবেই, উপরন্তু এই যে মেয়েটা, সে কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। সেখান থেকে সে তার MA কমপ্লিট করেছে। ফার্দার স্টাডি সে আর করেনি, সে চাকরির জন্য পড়াশোনা করছে। তো সেখানেই তার একটা বান্ধবী হয়, তার বান্ধবীর বাড়ি কিন্তু কোচবিহার, কিন্তু সে পড়াশোনার সূত্রে এবং টেম্পোরারি চাকরির সূত্রে শিলিগুড়িতেই রয়েছে। সেও বিবাহিত, তার স্বামীও সেখানে জব করে, তারা সেখানে থাকে। অতএব এই চারজনেরই প্ল্যানটা হয়। তারা সেই দিন 8টার পরে পরে মসলন্দপুর থেকে একটা ট্রেন আছে, রাত 8টার কথা বলছি। তো সেই ট্রেনে করে ওরা শিয়ালদা পৌঁছবে এবং তাদের পদাতিক এক্সপ্রেসটা ছিল আর কি, ওরা 11টা 20 ট্রেনটা শিয়ালদাহ থেকে ধরবে এবং পরের দিন গিয়ে ওদের কিন্তু শিলিগুড়ি, তাদের যে ভাড়া বাড়ি, মানে তার বান্ধবী যেখানে ভাড়া থাকে আর কি, সেখানে তারা সেই দিনটা স্টে করবে, রাতটা স্টে করবে। পরের দিন সকালবেলা তারা রওনা দেবে, যেহেতু জার্নি হয়ে যাবে, কষ্ট হয়ে যেতে পারে। এটা কিন্তু রিসেন্ট ঘটনা নয়, প্রায় 1-2 বছর হয়ে গেছে ঘটনাটা ঘটেছে। যেদিন আর কি দিদিরা বাড়ি থেকে বেরোবে সেদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল। বর্ষাকাল নয়, তবুও এখন তো ওয়েদারের কথা বলা যায় না, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো সেদিন কিন্তু বৃষ্টিও প্রচুর হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে ওদের ওখানে বেসিক্যালি বৃষ্টিটা হচ্ছিল। সব সময় তো সব জায়গায় বৃষ্টি হয় না। তো সেই দিন ওর শাশুড়ি মা, মানে মেয়েটির শাশুড়ি মা, শ্বশুর সবাই পৌঁছে দিয়ে গিয়েছিল প্ল্যাটফর্মে। তারপর তারা সেই ট্রেনে উঠেছিল। এবার ট্রেনে কি বলুন তো, যেহেতু ওটা ডাউন ট্রেন, তো ভিড় যে খুব হয় তা কিন্তু নয়, কারণ ওই সন্ধ্যাবেলার দিকে বা রাত্রের পর থেকে কিন্তু আপ ট্রেনটা বিশেষ করে ভিড় হয়। ডাউন ট্রেন তুলনামূলক অনেকটাই কম ভিড় থাকে। এমনও হয় যে অনেক সময় একটা কম্পার্টমেন্ট পুরো 1-2 জন লোক থাকে, অনেক সময় ফাঁকাও থাকে, এরকমও হয়। তো ওরা যে কম্পার্টমেন্টে উঠেছিল আর কি, সেখানে কিন্তু লোকজন ছিল মোটামুটি। যদি গুণে বলা যায়, দিদি বলল যে 10 থেকে 12 জন লোক হবে আমাদের ধরে। তো দিদিরা একটা নির্দিষ্ট জায়গায় বসলো, ব্যাগপত্র সমস্ত কিছু রাখলো সিটের নিচে। আর তারপর তারা দুজনে কিন্তু একে অপরের সাথে কথা বলা শুরু করলো। মোটামুটি হাবড়া যে প্ল্যাটফর্ম আছে ওখানে, সেই পর্যন্ত চলে গেছে। কিন্তু সেখানে যাওয়ার পরে হাবড়া থেকে কিছু লোকজন উঠেছে, আর তখনই কিন্তু ওদের সামনে একটি লোক এসে বসে। এইবার আমি লোকটা একটু বর্ণনা দিই। আমি জানি না আপনারা অনেকেই লোকটিকে চেনেন কি না, কারণ আমার তো মনে হয়, বা দিদি বলছে আর কি, তার মনে হয় যে লোকটির একটু ব্রেনেও কোনো সমস্যা আছে, মেন্টালি কোনো সমস্যা আছে আর কি। এইবার অনেকেই হয়তো ভাবছেন যে লোকটি তাহলে হাবড়া থেকে উঠেছে। না, লোকটি কিন্তু হাবড়া থেকে ওঠেনি, লোকটি কিন্তু উঠেছে বনগাঁ থেকে। সেটা পরে বলছি কি করে ওরা জানলো। কিন্তু ওরা তখন ভেবেছিল যে লোকটি হয়তো এই হাবড়া থেকে উঠেছে, উঠে তাদের সামনে এসে বসেছে। এবার হাবড়া থেকে যে প্রচুর লোকজন উঠেছে তা কিন্তু নয় যে একেবারে কম্পার্টমেন্ট ভরে গেছে, মোটামুটি লোকজন উঠেছে, কম্পার্টমেন্টে লোকজনও রয়েছে। এর মাঝখানে দিদির কথা বলতে বলতে না তার হাজব্যান্ডের সঙ্গে একটা ঝগড়া লেগে যায়। তো বুঝতেই পারছে, নতুন নতুন বিয়ে, নতুন না বিয়ে হলেও মানে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া লাগে, ভালোবাসার যে খুঁটিনাটি ঝগড়াগুলো হয়, ওদের মধ্যে কোনো কারণে নাকি ঝগড়া লেগে যায়। অবশ্য সেই দিন দিদি বলল ঝগড়া কিন্তু কোনো কারণ ছাড়াই হয়েছিল, হঠাৎ করেই। এর আগে তো কোনো কারণ নিয়ে ঝগড়াটা হবে, কিন্তু সেই দিন হঠাৎ করেই দুজনের কিন্তু খুব রাগ হয়ে গিয়েছিল, প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গিয়েছিল। এবার আমি তার আগে একটু ঘটনাটা বলবো। যখন সেই লোকটি উঠেছিল না, সেই লোকটি ওঠার পরে কিন্তু দিদি একটুখানি ইতস্তত বোধ করেছিল এবং অস্বস্তি বোধ করেছিল, এবং সেটা কিন্তু তার মুখেও প্রকাশ পেয়েছিল। এবার বলি কিভাবে, কারণ সেই লোকটি মলিন জামা পরেছিল, মনে হচ্ছিল যে সে কোনো পাগল হবে বা অনেকদিন স্নান টান করে না।
যখন সে তার সিটে বসে, মানে সামনের সিটে বসে, তখন কিন্তু দিদির গা ঘেঁষে ওই লোকটি ওখান থেকে গিয়ে সামনের সিটটায় পুরো বসে। এবার দিদি রাগ হওয়াটা স্বাভাবিক, যেহেতু ট্রেনে ভিড় নেই, তাহলে এত ধাক্কাধাক্কির কি আছে? পুরো মনে হচ্ছে তার গায়ে পুরো ঘেঁষে একবার তার গায়ের উপরে উঠেই পড়বে। সেখান থেকে টপকে সামনের সিটে বসবে। সে কিন্তু একটু রেগেও গিয়েছিল। আর তারপর একটু অস্বস্তি বোধ হয়েছিল এই কারণে যে লোকটি একটু পাগল, পাগল লাগছে, মলিন জামা পরে রয়েছে। এবার এটা নিয়ে কিন্তু কেউ খারাপ কিছু মন্তব্য করবেন না। কারণ স্বাভাবিকই, সবসময় তো সবকিছু ভালো লাগে না। একটা মানুষ এইভাবে গেল, আর সামনে সেই মানুষটি একেবারে যে খুব অসুস্থ তাও নয়, তার মাঝখানে পুরো নোংরা জামা পরে রয়েছে। এবার তার একটু বর্ণনাও আমি দিই। লোকটি কিন্তু শ্যামলা গড়ন, মাঝারি হাইটের, চাপদাড়ি আছে, এবং দেখে মনে হয় যে পুরোপুরি মানে মেন্টালি সমস্যা না হলেও একটু মেন্টালি সমস্যা আছে, এবং তার গলায় কিন্তু একটা কবজের মতো ছিল, এবং সেই কবজটা কিন্তু কেউ দেখতে পারবে না সেইভাবে কিন্তু সে মানে সেই কবজটাকে কিছু একটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে রেখেছে, এবং একটা লাল সুতো দিয়ে তার সেই কবজ বেঁধেছে। এবং সেই কবজটা একটা লাল যে সুতো হয় না, লাল যে কারগুলো হয়, আমরা কার বলে থাকি, সেই লাল কারকে দু প্যাচ দিয়ে গলায় ঝোলানো রয়েছে। এবং তার হাতেও কিন্তু অনেক রকমের আংটি, অনেক রকমের আম কি বলবো? মানে বালা মতো আরকি। অনেক রকমের পাথর দিয়ে বালা করা, এবং সেটা মানে অন্যরকম লাগছে। সত্যি একটু ভয়ানক লাগছিল। এবার যেহেতু দিদি ওরকম অস্বস্তি দেখিয়েছিল এবং একটু বিরক্তি প্রকাশও করেছিল। একটু রাগ হচ্ছিল। কিন্তু এমন না যে তর্কাতর্কি কিছু করেছে তা কিন্তু নয়। কিন্তু এই যে সে বিরক্তি প্রকাশ করেছে, এটা নিশ্চয়ই সামনের সেই ব্যক্তি লক্ষ্য করেছে। এবার আমি এখানে থামি, আমি তার পরবর্তীকালে চলে যাই। পরবর্তীকালে কোথায় বলুন তো? যখন ঝগড়া আরকি তারা করল বিনা কারণে, তখন দিদি সেখান থেকে উঠে পেছনের দিকে, পেছনে বলতে কি ধরুন একটা গেটের থেকে ওঠা হলো, বাঁদিকে গেলাম। বাঁদিকে যাওয়ার পরে ওই যে যেদিকে যাচ্ছে আরকি ট্রেনটা শিয়ালদহর দিকে, সেই দিকে মুখ করে তারা বসে রয়েছে, আর সামনের সিটে ওই লোকটি বসে রয়েছে। এবার যেহেতু ট্রেনটা ফাঁকা, প্ল্যাটফর্ম এগোচ্ছে, আবার বেশিরভাগ নামছে, কম সংখ্যক জন উঠছে। তো দিদি কি করলো, সামনে যে সিটটা রয়েছে মানে ঘুরে গিয়ে সামনে যে সিটটা, ওই সামনের সিটে মানে ওই লোকটিকে টপকে পিছন দিকে আর কি গিয়ে বসেছে, তার হাজবেন্ডের দিকে মুখ করে পুরো গোমরা মুখে বসে রয়েছে, আর নিজে একটা কানে হেডফোন গুজে সে আর কি ফোনে গান শুনছে আর চোখটা বন্ধ করে রয়েছে। ভালো কথা। এবার সে তো ঘুমোচ্ছে না, তার ঘুম কিন্তু পাচ্ছে না, শুধুমাত্র গানটাকে সে শুনছে আর চোখটা বন্ধ করে রয়েছে। যখন কিছুক্ষণ পরে সে মানে বলতে পারবে না কতটা সময়, ধরুন ৭-৮ মিনিট হবে, সে হঠাৎ করে চোখ খুললো, মানে দিদি চোখটা খুললো, তখন সে দেখতে পেল তার সামনে সেই লোকটা বসে রয়েছে, যে কিন্তু আগে ওর সামনে ওই পাশে বসেছিল। অতএব যেখানে পরবর্তীকালে দিদি গিয়ে বসেছে, সে কিন্তু সেই লোকটিকে দেখলে তার পিছনটা দেখতে পারবে, তার মাথার পিছনে দেখতে পারবে, বুঝতে পারছেন তো? কিন্তু যখন সে চোখটা খুললো, তখন তাকে দেখলো তার সামনে বসে রয়েছে, এবং তার দিকে তাকিয়ে দুহাত উপরে তুলে কিছু একটা বলার চেষ্টা করছে। মানে মনে মনে বলছে দুহাত উপর তুলে, হতে পারে সে ভগবানকে স্মরণ করছে, বা হয়তো অনেকে থাকে না যে সবসময় ভগবানের নাম করে, সেরকমও হতে পারে। দিদি কিন্তু সত্যি বলতে তাকে দেখে মুখটা ঘুরিয়ে নিয়েছে, কারণ তার সত্যি রাগ হচ্ছিল এটা ভেবে যে তার হাজবেন্ড যেখানে বসে রয়েছে সেখানে কিন্তু একটা লোকও নেই, শুধুমাত্র তার হাজবেন্ড বসেছিল এবং সেই লোকটি বসেছিল। তাহলে তার এখানে এসে বসার কি দরকার ছিল? তখন কিন্তু দিদি সেই রাগটা ভুলে গিয়ে তার হাজবেন্ডের দিকে চোখের দিকে তাকায়, কিন্তু সে দেখে সেও কানে একটা হেডফোন গুজে জানলার কাছে গিয়ে ট্রেনে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। অতএব দিদি যে তাকে ইশারা করতে চাইছে বা কিছু বলতে চাইছে যে ভয় পাচ্ছে, এই কথা কিন্তু তার হাজবেন্ড দেখতে পায়নি। এদিকে দিদির রাগও রয়েছে, সে আর উঠে সেখান থেকে সরছেও না। ভালো কথা। এরকম করতে করতে প্রায় কিন্তু বারাসাত চলে এসছে। বারাসাত থেকে কিন্তু কিছু লোকজনও উঠেছে, এবং সেই সময় ওই লোকটি কিন্তু উঠে যায়। দিদি একটু স্বস্তির শ্বাস ফেলে যে যাই হোক, লোকটি হয়তো পরবর্তী প্ল্যাটফর্মে সে নেমে যাবে। বারাসাত নয়, বারাসাতের পরে আই থিঙ্ক হৃদয়পুর, আমি ভুলও হতে পারি, মানে এটা বলেছে যে বারাসাতের পরের প্ল্যাটফর্মে সে হয়তো নেমে যাবে। তো যাই হোক, দিদি একটু স্বস্তির শ্বাস ফেললো। কিন্তু দিদি লক্ষ্য করলো সেই লোকটি সেখান থেকে উঠে গিয়ে সামনে যে গেট রয়েছে সেই গেটটায় ওখানে দাঁড়ালো না, সে সোজা গেটটা পেরিয়ে ওই কম্পার্টমেন্টেরই কিন্তু একটা সিটে গিয়ে বসে পড়ল, এবং সে দিদির দিকে লক্ষ্য করে এখন বসে নেই, সে দিদির উল্টো দিকে এখন বসে আছে। উল্টো দিকে না, দূরে, অনেকটাই দূরে। কিন্তু দিদি এবার থেকে সেই লোকটিকে লক্ষ্য করা শুরু করেছে যে কি ব্যাপার, লোকটি কিন্তু সিট চেঞ্জ করে,
এ আবার কি আজব ব্যাপার! সেই সময় দিদির সামনে কিন্তু অনেক লোকজন এসে বসেছে। মোটামুটি দিদি যেখানে বসেছিল না, সে দুটো সিট পুরো একেবারে বুকড হয়ে গেছে। বারাসাত থেকে উঠেছে লোকজন। আর এর মাঝখানে তো দিদি লক্ষ্য করে যাচ্ছে লোকটি কি করছে। এইবার লোকটি শুরু করেছে কি, একেকটা প্ল্যাটফর্ম যাচ্ছে, ওই লোকটি একেকটা সিটে গিয়ে বসছে। আর বারবার করে হাত উঁচু করছে এবং কি যেন বলছে। মাঝে, মাঝে আবার হাতটা নিয়ে কি যেন নাড়ছে এবং শূন্যে কি যেন লিখছে। দিদির না আজব লাগছিল। এদিকে দিদির রাগ যে কমে যাবে, রাগ কমাতে পারছে না। রাগ কিন্তু সে কমাতে চেয়েছিল। কিন্তু যে হাসব্যান্ডের দিকে সে বারবার করে তাকাচ্ছে, সেই হাসব্যান্ড তার দিকে কিন্তু একবারও তাকায়নি। সে আসলে হয়তো ক্লান্ত ছিল বা কিছু একটা হবে। সে ঘুমিয়ে পড়েছে। জানলার দিকে হেলান দিয়ে, মানে ট্রেনে হেলান দিয়ে। দিদির রাগও হচ্ছে প্রচণ্ড, যে এদিকে আমি একা, একা বসে রয়েছি আর তার ঘুম পাচ্ছে। অতএব সে কিন্তু তার রাগটাকে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। আর তাই সেখান থেকে উঠে তার হাসব্যান্ডের পাশেও গিয়ে বসেনি। ভালো কথা। এই করতে, করতে বিরাটি নামক এক প্ল্যাটফর্ম চলে এসেছে, রেলওয়ে স্টেশন আরকি। তো সেই সময় ওই দিদি যেখানে বসেছিল দুটো সিট বলতে কিন্তু আমি লম্বা করে বলছি। অতএব ৪ জনের সিট বলে আরকি। তো ৪ জন আর বসেনি, ৩ জন ৩ জন করে বসে রয়েছে। তার মধ্যে থেকে দিদির সামনের যে সিটটা, তার কোণার দিকে একজন উঠে নেমে গেছে। আর সেইখানে সেই যে লোকটি, সে লোকটি এসে আবার ওখানে এসে বসেছে এবং দিদির দিকে এক নাগাড়ে তাকিয়ে রয়েছে। সে কিন্তু কোনো খারাপ কিছু করছে না যে দিদি তার বিরুদ্ধে কাউকে কিছু বলবে, কিছুই তো সে করছে না। সে চুপচাপ বসে রয়েছে। আর এর আগেও কিন্তু দিদির দিকে যে খুব একটা লক্ষ্য তিনি করেছেন তা কিন্তু নয়। কিন্তু এখন তিনি সামনে বসে দিদির দিকে এক নাগাড়ে তাকিয়ে রয়েছে। দিদির খুব একটা যে ভয় করছে এখন তা নয়, কারণ দিদি জানে তার সামনে আরো দুজন বসে আছে এবং তার পাশেও আরো দুজন সেখানে বসে রয়েছে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। এত লোকের মাঝখানে নিশ্চয়ই লোকটি তাকে কিছু করতে পারবে না। দিদির কিন্তু এই যে একটু ভয়, বললাম না ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে কেন বলুন তো? যে একটা লোক হতে পারে মদ্যপ অবস্থায় আছে, যদি খারাপ কিছু করে বসে, খারাপ মন্তব্য করে বা তার গায়ে টাচ করে, মানে বুঝতেই পারছেন তার কি ভয় লাগছে, মানে কি বিষয়ে ভয় লাগছে আর কি। তো দিদি ভাবছে যে না, এত লোকজন রয়েছে, আশা করি কিছু করবে না। তো যাই হোক, কিন্তু তারপরে একটা প্ল্যাটফর্ম যাওয়ার পরেই দিদির পাশে দুজন লোক ছিল। তারা সবাই কিন্তু ভদ্রলোকই, মানে পুরুষ মানুষ আর কি। তারা সবাই নেমে যায়, মানে ৪ জন পুরো নেমেই যায়। আর দিদির সামনেই কোণার দিকে সেই ভদ্রলোক বসে রয়েছে। ভদ্রলোক আমি বলবো না, মানে লোকটা বসে রয়েছে আর কি। তার মাঝখানে দিদিকে সমানে তার হাজব্যান্ড মেসেজ করে যাচ্ছে, কারণ দিদি এতটাই পরিমাণে রেগে গেছে তার হাজব্যান্ডের দিকে সে নজরই করছে না। তার হাজব্যান্ড এখন উঠেছে আর তার দিকে ইশারা করে কিছু একটা বলতে চাইছে, মানে এদিকে এসে বসো বা কিছু একটা। এদিকে মেসেজ করছে, দিদি মেসেজটা সরিয়ে দিয়ে একেবারে তার হাজব্যান্ডকে ব্লক পর্যন্ত করে দিয়েছে ওই ট্রেনের মধ্যে বসেই। কিন্তু সেই সময় সেই লোকটি কিন্তু হঠাৎ করে, মানে ওখান থেকে কোণার দিক থেকে সরে এসে দিদির সামনে এসে পুরো বসে। যেখানে আর কি প্রথমবার বসা ছিল যেরকম ভাবে না, পুরো সেভাবেই বসা রয়েছে। দিদি না সত্যি মানে প্রথমে ভয় পেয়ে গেছে। কিন্তু দিদি পরবর্তীকালে বলল, আমি সেখান থেকে উঠে যাচ্ছিলাম, বিশ্বাস করবে না যে যাচ্ছিলাম এই কারণে যে এখানে এত কেউ নেই, আছে মানে কম্পার্টমেন্টে লোকজন আছে, কিন্তু সামনে মানে এই সিটে তো আর কেউ নেই এই পাশটায়। তাহলে এখান থেকে উঠে আমার রাগ দেখিয়ে লাভ নেই, হয় হাজব্যান্ডের পাশে গিয়ে বসি, নতুবা হাজব্যান্ডের আশেপাশে কোথাও গিয়ে বসি। উঠতে যাবে সেই মুহূর্তে দিদির কি মনে হলো, দিদি না আর উঠতে পারলো না। সেখানে দিদির মনে হলো যে কেমন যেন একটা ঠান্ডা হাওয়া দিদির শরীর বেয়ে পুরো মানে নেমে যাচ্ছে, পুরো পা পর্যন্ত, মানে মাথায় সে ঠান্ডা হাওয়াটা প্রথমে লেগেছে এবং সেখান থেকে আস্তে আস্তে ঠান্ডা হাওয়াটা তার দুটো পায়ে এসে দাঁড়িয়েছে এবং ওইভাবে বসে থাকা অবস্থায় দিদির পা পুরো অবশ হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের ভাষায়, যেটা আমি শুনে এসেছি, ঝিঝি ধরা বলে। আমি কিন্তু এটাই জানি। তো তার এরকমই মনে হচ্ছিল। যখন তার পায়ে ওরকম হয়, মানে অবশ হয়ে যায় পাটা, দুটো পা আর কি, ঝিনঝিন করে অ্যাকচুয়ালি। তো সেই সময় কিন্তু দিদি সেখান থেকে উঠতে যাচ্ছিল, মানে তখন তার সম্বিত ফেরে। কিন্তু যখন প্রথম হাওয়াটা তার মাথায় লেগেছিল, ঠান্ডা হাওয়াটা, তখন সে ওখান থেকে উঠতে চাইছিল না। মানে হঠাৎ করে না সে পুরো অন্যরকম হয়ে গিয়েছিল। তার মাথায় কিচ্ছু ছিল না, ভয় আশঙ্কা কিচ্ছু কিন্তু ছিল না। কিন্তু সেই সময় যখন তার পাটা ঝিনঝিন হয়ে যায়, সেই সময় কিন্তু তার সম্বিত ফেরে এবং সে সেখান থেকে উঠতে যায়, কারণ তার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। কিন্তু সে উঠতে পারে না। উঠতে গিয়েও কিন্তু সে সেখানে দাঁড়াম করে আবার বসে পড়ে। এবার এটা স্বাভাবিকই, কারণ তার পায়ে তো অবশ হয়ে গেছে।
সে তো উঠে দাঁড়াতে পারবে না, সে বসে পড়ে। এবং যখন সে আবার বসে পড়ে তখন কিন্তু তার হাসব্যান্ড তার দিকে তো লক্ষ্য করেই ছিল। তখন সে না অতটা স্বাভাবিকভাবে মনে করে না ব্যাপারটাকে, যে কি হলো, কি হয়েছে, ওরকম করছে কেন? যেহেতু দিদি একটু অন্যরকম করছিল, তার মাথায় সে হাত দিয়ে বসে পড়েছিল, তাই কিন্তু তার হাসব্যান্ড সেখান থেকে উঠে এসে দিদির পাশে এসে বসেছিল এবং তার হাতটাকে ধরেছিল। কিন্তু যখন তার হাতটাকে দাদা ধরে, দাদা কিন্তু লক্ষ্য করেছিল, অনুভব করেছিল প্রচণ্ডভাবে যে দিদির হাতটা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মানে বরফের থেকেও ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা, বুঝতে পারছেন? দাদা পুরো তাকিয়ে পড়ে দিদির দিকে, অবাক হয়ে যায় যে কি হলো ব্যাপারটা, তোমার হাত এরকম ঠান্ডা কেন? তখন তো ছাড়িয়েও নেয়, কিন্তু যখন আবার হাতটা ধরে তখন কিন্তু পুরো নর্মাল টেম্পারেচার রয়েছে। তখন দাদা ভাবে যে তারই কি মনের ভুল ছিল, সেই কি আসলে ভুল ভাবলো। এপ্রিল মাসের মাঝামাঝি বা শেষের দিকে, ওই সময় কিন্তু শীত থাকে না, থাকে নাই আর কি। তো সেই সময় এরকম হাত ঠান্ডা হয়ে যাবে, তাহলে কি শরীর খারাপ হয়েছিল, শরীরটা কি অসুস্থ হয়ে পড়েছে, নাকি আমিই ভুল ভাবছিলাম? সে আর কিছু বলল না, কারণ বারবার করে তখন দাদা তার ওয়াইফের হাতটা দেখতে লাগে যে ঠিকঠাক আছে কিনা। এই হাত ওই হাত দেখতেই থাকে, মাথা দেখতে থাকে যে না, পুরো ঠিকঠাকই আছে, অসুবিধার কিছু নেই। তাহলে হয়তো সে বুঝতে পারেনি, তারই হয়তো ভুল ছিল। সামনের লোকটা কিন্তু যখন দাদা এসে বসে না, তখন সে সেখান থেকে উঠে গিয়ে পেছনের দিকে যায়। সে কিন্তু সেই কম্পার্টমেন্ট থেকে নামে না, মানে সেই কম্পার্টমেন্ট জুড়েই এমন কোনো সিট নেই মনে হয় যে সে বসেনি। তখন সেই মুহূর্তে একটা লোক, যে পুরো বনগা থেকেই উঠেছে, তখন সে বলে ওঠে যে ওই লোকটি কোনো সমস্যা আছে হয়তো। এই কথা কিন্তু সেই দিদি দাদাদের বলে না, কারণ তার সামনে তার ওয়াইফ বসেছিল। তার ওয়াইফকে কিন্তু সে বলে যে লোকটি মনে হয় একটু সমস্যা আছে, সেই বনগা থেকে উঠেছে, এখনো পর্যন্ত নামেনি, আর এই সিট ওই সিট করে যাচ্ছে, একটু মেন্টালি সমস্যা আছে মনে হয়। তখন কিন্তু দিদি বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার মেন্টালি সমস্যা রয়েছে কোনো, তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই। এখন যখন তার হাজব্যান্ড পাশে চলে এসেছে, অতএব আর ভয় পেয়ে কোনো লাভ নেই। তার মনের মধ্যে যে ভয়, এত কিছু সে, মানে এত সময় যে ভয় পেয়েছে, সে কিন্তু তার হাজব্যান্ডকে কিছুই জানায়নি। কারণ সেই সময় সেই লোকটি কিন্তু সেখানে আর ছিল না, সে পেছন দিকে গিয়ে বসে পড়েছে। আর দিদির পায়ে যে ঝিনঝিন করা ভাবটা এসেছিল, অবশ হয়ে গিয়েছিল, ওটা কিন্তু ঠিকও হয়ে গেছে। এখন দিদি বসে বসে ফোন দেখছে, দাদাও পাশে বসে ফোনই দেখছে। এই করতে করতে শিয়ালদহ ঢুকবে, তার আগে কিন্তু অনেক সময় ট্রেনটা দাঁড়িয়েছিল, আবার কিছু সময় আস্তে আস্তে চলছিল, আবার দাঁড়িয়ে পড়ছিল। সেই সময় সেই লোকটা অনবরত সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু হেঁটে যাচ্ছে, মানে হাঁটছে, যেরকম অনেকে হাঁটে না, সেরকম পুরো পুরো লম্বাভাবে হেঁটে চলেছে পুরো কম্পার্টমেন্ট জুড়ে। আর প্রত্যেকবার যখন সে হাঁটছে, যখন দিদিকে সে মানে ওভারটেক করছে, ওভারটেক বলবো নাকি মানে ক্রস করছে দিদিকে আর কি, তো সেই সময় কিন্তু দিদির পাশে সে ১ সেকেন্ডের জন্য হলেও স্লো করে দিচ্ছে হাঁটা, এবং ১ সেকেন্ডের জন্য হলেও সে সেখানে দাঁড়িয়ে পড়ছে, এবং তারপর আবার নির্দিষ্ট গতিতে সে হাঁটছে। এটা কিন্তু দিদি লক্ষ্য করেছে। আর এটা লক্ষ্য করে তার প্রচণ্ড ভয় লাগতে শুরু করে। কারণ যেহেতু তার মেন্টালি সমস্যা রয়েছে, কোন সময় আবার আঘাত দিয়ে বসে, মেরে টেরে বসে। তখন দিদি তার হাতটা, মানে তার হাজব্যান্ডের হাতটা আর কি, জোরে চেপে ধরে বসে। তার হাজব্যান্ড বুঝতে পারে যে ওই লোকটিকে ভয় পাচ্ছে, কারণ এর আগে যেহেতু ওই ভদ্রলোক তার ওয়াইফকে বলছিল না যে লোকটি মনে হয় একটু সমস্যা আছে, এতটা পুরো জার্নি একটা সিটও ওই লোকটি বসতে বাদ রাখলো না। সে কথা তো দাদাও শুনেছিল। অতএব দাদা কিন্তু বুঝে গেছে যে এই লোকটি একটু সমস্যা আছে, আর সেই কারণে তার ওয়াইফ ভয় পাচ্ছে। তখন দাদা কি করলো, দাদা কিন্তু জানলার পাশের দিকে বসা ছিল, আর দিদি বসা ছিল তার পাশে। তখন দাদা তার ওয়াইফকে উঠিয়ে জানলার পাশে বসালো। এই করতে করতে শিয়ালদহ চলে এসেছে। সবাই ব্যস্ত, কারণ তাদের কাছে ট্রলি রয়েছে, ২টো ট্রলি, একটা দাদার একটা তার, এদিকে পিঠ ব্যাগ, মানে অনেক ব্যাগপত্র রয়েছে আর কি। তারা সবাই নেমে গেছে। তারা কিন্তু একবারও খেয়াল করেনি যে তাদের পিছন পিছন সেই লোকটিও কিন্তু আসছে। ট্রেন দিয়েছিল ১২ নম্বরে, তারা সেখানে যায়, স্লিপার কাটা ছিল, S4 ছিল কিন্তু। তো যাই হোক, প্রথমে যখন ওরা ওই ১২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে না, ওরা কিন্তু একেবারে লাস্টের দিকে, মানে ওই দিকে আর যায়নি, ওরা সামনের দিকে মোটামুটি দাঁড়িয়েছিল যে ট্রেন দেবে, তারপরে আর কি হাঁটতে হাঁটতে পেছনের দিকে যাবে। কিন্তু যখন তারা ওই সামনের দিকে মানে একটুখানি এগিয়ে যায় আর কি, তো ওখানে গিয়ে দাঁড়ায়, সেই সময় কিন্তু দিদি হঠাৎ করে লক্ষ্য করে ওই লোকটির মতো একটা লোক, পাশে একটা ট্রেন দাঁড়িয়েছিল, ট্রেনটা
দিদি কি বললো রাজস্থান যাবে, মানে যাই হোক একটা ট্রেন দাঁড়িয়েছিল, সেই ট্রেনের মধ্যে না উঠে পড়েছিল। কারণ তার জামা, তার হাঁটা চলা সমস্ত কিছুই দিদি এত সময় ধরে লক্ষ্য করে এসেছে। অতএব তাকে ভালোভাবেই সে চিনতে পেরেছে, চিনতে কোনো অসুবিধা হয়নি। তো লোকটি যখন ট্রেনের মধ্যে উঠে যায় তখন দিদি ভাবে যে আদেও লোকটি টিকিট কাটা আছে তো, যে ট্রেনটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, তাহলে কি উনি ওই ট্রেনে করেই যাবে? তো যাই হোক, চলে গেলে তো খুবই ভালো কথা। আমাদের ট্রেনে যাচ্ছে না, এটাই অনেক মানে ভাগ্যের ব্যাপার। তখন দিদি না দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভেবেই চলেছে, যদি এরকম হয়, যদি আমাদের যে মানে যেখানে সিট পড়েছে সেখানে গিয়ে ওঠে তাহলে কি হবে? পুরো জার্নি তো আমার ভয় লাগবে, প্রচন্ড পরিমাণে ভয় লাগবে। কিন্তু যেহেতু লোকটি উঠে গেছে ওই ট্রেনে, অতএব লোকটি আশা করি আর ওদের পিছু নেবে না, অর্থাৎ ওনার সঙ্গে আর এদের দেখা পর্যন্ত কখনো হবে না। কিন্তু একটা কথা বলি, দিদি যেটা বলল, যখন থেকে দিদির ওই লোকটির সঙ্গে একটা ধাক্কা না, ওই যে বললাম না, লোকটি যখন প্রথমে এসেছিল দিদির সামনে বসেছিল, গা ঘেঁষে পুরো গিয়েছিল না, তখন থেকে দিদির একটা না মাথা যন্ত্রণা ভাব শুরু হয়েছিল। এটা কিন্তু মাথা ধরা নয়, মাথায় মানে যন্ত্রণা বলছি ঠিক, মাথায় যন্ত্রণা নয়। দেখবেন অনেক সময় ঠান্ডা লাগলে, আমার প্রচণ্ড ঠান্ডা লাগলে মাথা ভার হয়ে যায় না, সেরকম কিন্তু মনে হচ্ছিল। কিন্তু দিদির এর আগে কিন্তু এরকম কোনো সমস্যা বাড়ি থেকে হয়নি। তখন দিদি নিজেকে মনে মনে ভাবছিল যে হতে পারে, যেহেতু বৃষ্টি হচ্ছিল তো ছাতা ছিলই, কিন্তু এক দু ফোঁটা জল লাগতেও পারে, যে কারণে তার হয়তো মাথাটা ধরে গেছে, আর মাথাটা ভার হয়ে গেছে। আর যখন সে ওরকম দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে, 12 নম্বর প্ল্যাটফর্মে, তখনও কিন্তু তার ওরকম মাথাটা ভার ভার লাগছিল। সে কিন্তু না উপর দিকে তাকাতে পারছে, না নিচের দিকে তাকাতে পারছে, কারণ সে একটা জিন্স মতো পরা ছিল, উপরে টি শার্ট মতো পরা ছিল, আর নিচে তার কিন্তু একটা শু মতো ছিল। শুটা কোনো ক্রমে খুলে গিয়েছিল বা কিছু একটা হয়েছিল, সেই জুতোটা সে ঠিক করতে যাচ্ছিল, এবং সেই সময় তার মাথা পুরো মানে ঘুরে সে পড়েই যাচ্ছিল। যদি না তার হাজবেন্ড তাকে ধরতো, সে সেখানে পড়েই যেত। তখন সে তার হাজবেন্ডকে বলে, আসলে মাথাটা এরকম ভার ভার লাগছে, মাথা নিচু আমি করতে পারছি না। তখন তার হাজবেন্ড বলে যে ঠিক আছে, অসুবিধে নেই, তুমি আগে ট্রেনে ওঠো, আমি ওষুধ দিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। যথাসময়ে ট্রেন চলে আসলো। যখন ট্রেন দিল তখন তারা অনেকটা সামনের দিকে এগিয়ে গেল, যেহেতু S4 বললাম। সেখানে তারা উঠলো, ওঠার পর নিজস্ব সিট তারা নিয়ে নিল। লোয়ার ছিল আর মিডিল ছিল ওদের সিট। ওরা ওখানে গিয়ে বসলো। তখন দাদা বলল যে একটা কাজ করি, এখনো তো সবাই এসে পারিনি সামনের সিটের ওপরের সিটে, তাহলে আমরা খেয়ে নিই। এইবার যে কথাটা বলবো না, সেই কথাটা শুনলে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন যে কেন এই দিদি এবং দাদার সাথে এত ভয়ানক ঘটনা ঘটছিল, বেসিক্যালি দিদির সঙ্গে আর কি। আসলে তারা বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিল, রান্না করা মাছই, কাঁচা মাছ নয়। মাছ বলতে লোটে মাছ, এবং যে ট্যাংরা মাছগুলো হয় না, ছোলা ট্যাংরা, সেই ট্যাংরা মাছ কিন্তু নিয়ে এসেছিল। তার শাশুড়ি মা রান্না করে দিয়েছিল দুটো বক্সে, মানে কন্টেনার, যেগুলো সাদা কন্টেনার হয়, সেখানে নিয়ে এসেছিল। আর কিন্তু রুটি করে নিয়ে এসেছিল। তারা সেখানে বসে কিন্তু সেই সমস্ত কিছু খায়, এবং সেগুলো খেয়ে কিন্তু আর ফেলে না। দিদি বলছিল যে ট্রেন থেকে ফেলে দাও, ট্রেন চলা শুরু করলে। কিন্তু দাদা বলে যে না, এখানে বসে ফেলার দরকার নেই, আমরা ওদের যখন বাড়িতে যাব তখন এগুলো ধুয়ে নেব, কারণ আমাদের এগুলো লাগতেও পারে পরবর্তীকালে। তো ঠিক আছে, ওরা আর ফেলেনি। ওগুলো ভালো করে প্লাস্টিকের মধ্যে রেখে প্যাকিং করে ওরা একটা ব্যাগের মধ্যে রেখে দেয়। আর ওদের কিন্তু খেতে খেতেই যারা উপরে রয়েছে, তাদের সামনে রয়েছে, তারা কিন্তু সবাই সেখানে চলে আসে। আর সামনে যারা আসে, সামনে বলতে কি ওদের 3টে সিটই বুক করা, মানে লোয়ার, আপার, মিডিল সবই বুক করা রয়েছে। মানে ওদেরই আর কি ফ্যামিলি, 4 জনের ফ্যামিলি, স্বামী স্ত্রী, তাদের ছোট্ট একটি বাচ্চা মেয়ে যে কথাও বলতে পারে না, তার বয়স হয়তো 1 বছরও হয়নি, আর তাদের ছেলে যার বয়স ওই মোটামুটি 6 থেকে 7 বছর মতো হবে। ওরা ওখানে এসে বসে। একটা ছোট্ট বাচ্চা যেভাবে কথা বলে, কথা বলা মানে কি ওই যেমন করে আউ করে না, সেরকম করে, কিউট বাচ্চা। এদিকে দিদি আর দাদা তার সঙ্গে কথা বলছে, বাচ্চার সঙ্গে কথা বলছে, বাচ্চাটি ওদের দিকে তাকাচ্ছে, হাসছে। এবার এটুকু সময়ের মধ্যে কিন্তু ওদের সঙ্গে পরিচয় হয়ে যায় যে আপনারা কোথায় যাবেন, কি করবেন, ঘুরতে যাচ্ছেন কি, এরকম তো পরিচয় হয়ে যায়। এদিকে নির্দিষ্ট সময় পুরো 11টা 20 সময় ট্রেনটা ছেড়ে দিয়েছে। যখন ট্রেনটা ছেড়ে দেয়, যেহেতু দিদি পুরো জানলার পাশে বসা ছিল, সে তাকিয়েছিল জানলার দিকে, মানে জানলার বাইরের দিকে। সেই সময় কিন্তু যখন ট্রেনটা পুরো প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাবে, তখন কিন্তু দিদি 1 সেকেন্ডের জন্য সেই লোকটিকে দেখতে পেয়েছিল। এবং যখন সে আবার মাথাটা ঘুরে এরকম দেখতে যায়, তখন কিন্তু কাউকে সে দেখতে পায়নি।
তখন দাদাই আর কি করে কথাটা বলে, মজার ছলে বলে যে, কি ব্যাপার, কাউকে কি আসতে বলেছো? কেউ কি তোমার সঙ্গে দেখা করতে এসেছে, যাকে তুমি এরকম দেখছো? বলছে, না না, কিছুই না। দিদি কিন্তু আর কিছু বলে না, কারণ সে মাত্র 1 সেকেন্ডের জন্য দেখেছিল। আর যখন সে আবার দেখলো তখন কিন্তু সে কাউকে দেখতে পেল না। নিশ্চয়ই 1 সেকেন্ডের মধ্যে সে উধাও হয়ে যাবে না। আর সেই সময় ট্রেনটা খুব জোরেও চলে না, খুবই আস্তে আস্তে চলে। অতএব তার হয়তো মনের ভুল, কারণ এত সময় সে লোকটিকে নিয়ে এত ভেবেছে যে তার কল্পনার মধ্যে লোকটি একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তাই দিদি কিন্তু বুঝতে পেরেছিল দিদি হয়তো ভুল দেখেছে। ট্রেন চলতে শুরু করলো, সামনে যারা বসেছিল ওদের সঙ্গে টুকটাক কথাও হচ্ছিল। তারপরে ওরা কিন্তু সকাল সকাল ঘুমিয়ে পড়েছিল, কারণ যেহেতু বাচ্চা মেয়েটা রয়েছে না, না ঘুমোলে বাচ্চা মেয়েটা জ্বালাতেই থাকবে, অনেকে সমস্যা হতে পারে। কারণ বাচ্চা মেয়েটা না খুব চেঁচাচ্ছিল, মানে প্রচন্ড পরিমাণে। কাঁদছিল না কিন্তু, এমনি আউ করছিল, কিন্তু খুব জোরে জোরে। তারা সকাল সকাল ঘুমিয়ে পড়ে। নিচে শুয়েছিল আর কি ওই যে ওর মা, মানে সেই দিদিটা, মানে এই দিদি না কিন্তু, ওই যে বাচ্চা মেয়েটির মা, বাচ্চা মেয়েটির মা। মাঝখানে শুয়েছিল হচ্ছে ওই বাচ্চা মেয়েটির বাবা, এবং উপরে হচ্ছে বাচ্চা মেয়েটির দাদা শুয়েছিল। দাদাটা কিন্তু খুবই স্মার্ট, কথা শুনে আর কি বোঝা যায়। এদিকে দিদি আর দাদার মধ্যে কথা হচ্ছে যে তারা কোথায় কে শোবে। তখন দিদি বলে, যেহেতু আপার মানে মিডিল বার্থে ওই দাদাটা শুয়ে রয়েছে না, লোকটি শুয়ে রয়েছে, ভদ্রলোকটি, তো দিদিয়া বলছে যে আমি তাহলে লোয়ারে শুয়ে যাই, তুমি তাহলে মিডিলে শোও। বলে, ঠিক আছে, অসুবিধা নেই। দিদি লোয়ারে শুয়ে যায় এবং সে একটা কাঁথা বের করে, কারণ দিদির গরম হোক এবং শীত, দিদির একটা কাঁথা লাগবেই। সে তার গায়ে কিছু মানে শরীরে কিছু না দিয়ে ঘুমোতে পারে না, কিছুটা তার দিতেই হবে। গরম লাগলে সে ঘুমের মধ্যে সরিয়ে দেবে, কিন্তু তার শরীরে কিছু একটা দিতেই হবে ঢাকার জন্য। তখন দিদি কিন্তু একটা কাঁথা বের করে, সেটা গায়ে দিয়ে সে কিন্তু শুয়ে পড়ে। প্রথমে একটু ফোন ঘাটে, তারপরে ফোনটাকে অফ করে সে কিন্তু শুয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে তখন কটা বাজে, 1:30 থেকে 2টো বাজে। দিদির কিন্তু ট্রেনে ঘুম হয়, কারণ দিদি বললো যে এর আগেও মোটামুটি সে বাপের বাড়ির থ্রুতে অনেক জায়গায় গেছে, ট্রেনে করেই গেছে, কিন্তু ঘুমের কোনো ব্যাঘাত তেমন ঘটেনি, যদি না কোনো সমস্যা হয়। তো সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো যে কেউ যেন তার ওই কাঁথাটিকে বারবার করে টানছে, টেনে একেবারে সরিয়ে দিচ্ছে। প্রথমে তার মনের ভুল মনে হলো, মানে স্বপ্নের মধ্যে, মানে ঘুমন্ত অবস্থাতেই। পরবর্তীকালে তার ঘুমটা পুরো ভেঙে গেল এবং সে চুপ করে শুয়ে রয়েছে, কারণ কাঁথাটাকে সে আবার টেনে নিয়েছিল। তো সেই সময় পুরো স্পষ্ট সে অনুভব করতে পারছে কেউ একজন তার কাঁথাটাকে টেনে ফেলছে, টেনে নিচে নামাচ্ছে। দিদি না ভয় পেয়ে গেছে যে আমি চুপ করে আছি, চুপ করে থাকাটা ঠিক নয়, কোনো চোর টোর নয় তো? মানে চোর বলতে কি, অনেকে তো এরকম আছে জানেন তো, যে ফোন চুরি করে, এরকম তো অনেকেই আছে না। তো দিদি ভয় পেয়ে যায়, ধরপড় করে উঠে বসে, কিন্তু দেখে কেউ সেখানে নেই, কারণ সবাই শুয়ে রয়েছে, সবাই ঘুমিয়ে রয়েছে। হঠাৎ করে দিদি বসে যেহেতু রয়েছে, মানে বসে বলতে কি কুঁজো হয়ে রয়েছে, কারণ উপরে তো সিট রয়েছে, সোজা হয়ে বসতে পারছে না। সেই সময় কিন্তু দিদি হঠাৎ করে বাঁদিকে তাকায় এবং দেখে পাশে যে দিদিটা শুয়েছিল তার মেয়েটি কিন্তু ঘুমছিল, কারণ সে ফোন ঘাঁটতে ঘাঁটতে মেয়েটি কিন্তু ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু এখন সে দেখে তার মা শুয়ে রয়েছে, কিন্তু বাচ্চা মেয়েটি তার মায়ের ওই পাশে তাকিয়ে রয়েছে, মানে বসে রয়েছে। সে বসতে পারে, খুব ভালোভাবে না হলে একটু হলেও বসতে পারে, নিজে থেকে উঠে বসতে পারে, আবার হঠাৎ করে পড়ে যায়, একেবারে যে ব্যালেন্স রেখে বসতে পারে সেরকমও কিন্তু নয়। কিন্তু সেই সময় দিদি দেখে যে বাচ্চা মেয়েটি বসে রয়েছে এবং সে সামনের দিকে তাকিয়ে রয়েছে। সামনের দিকে বলতে কি, দিদির দিকে কিন্তু নয়, মানে ওই যে যে গলিটা মতো রয়েছে, যে গলির দিকে তাকিয়ে রয়েছে এবং উপরের দিকে তাকানো, উপরের দিকে এমন পজিশনে তাকানো যে ওখানে কোনো লোক দাঁড়িয়ে রয়েছে এবং তাকে এই বাচ্চা মেয়েটি ভালো করে দেখছে। হঠাৎ করে দেখতে দেখতে বাচ্চা মেয়েটির চোখটা পুরো বড় হয়ে যায়, আর বাচ্চা মেয়েটি পুরো কেঁদে ফেলে, হাউ হাউ করে কেঁদে ফেলে। ওর মা ওরকম উঠে বসার চেষ্টা করে, কারণ পুরোপুরি বসতেও পারছে না। ওদিকে বাচ্চা মেয়েটিকে নিয়ে তার মা ব্রেস্ট ফিডিং করাতে করাতে আবার তাকে ঘুম পাড়িয়ে দেয়। দিদির না খুব ভয় লাগতে শুরু করে যে বাচ্চা মেয়েটি ওরকম করলো, কাঁথা এরকম মরছিল, কেউ টানছে, কিন্তু কেউ তো এখানে নেই, তাহলে এরকম কেন হলো? তাহলে হতে পারে হয়তো যে কাঁথাটা পড়ে যাচ্ছে ঠিক মতো, হয়তো নেই। তখন দিদি কি করে, যেহেতু কাঁথাটা অনেক বড়, তো দিদি কি করলো, নিচের দিকে মানে তার পায়ের নিচেও কাঁথাটাকে একেবারে দিয়ে তার শরীরের উপরেও কাঁথাটা দিয়ে দিল। সেরকম শুয়ে রয়েছে, কিন্তু হঠাৎ করে তার কানের মধ্যে সে শুনতে পেল কেউ একজন এসে বলছে, তোকে আমি ছাড়বো না, তোকে যখন পেয়েছি আজকে রাতের মধ্যেই তোকে একেবারে জাপটে ধরবো, তোকে জাকিয়ে ধরবো। দিদির আবারও ঘুম ভেঙে যায়,
সেই রাত্রেবেলায় দিদি তার হাসব্যান্ডকে ডাক দেয় আর বলে যে, "আমি নিচে না ঘুমাবো না, আমার ভালো লাগছে না। আমার একটু ভয়, ভয় করছে। আমি ওই মিডিলেই ঘুমোবো।" বলছে, "ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে তুমি উপরে যাও, আমি নিচে গিয়ে ঘুমোচ্ছি।" দিদি উপরে গেল। কিন্তু সেখানেও সারা রাত ধরে খুব একটা অস্বস্তি, মানে ভীষণ অস্বস্তি হচ্ছে দিদির। রাত্রের মধ্যে কতবার যে স্বপ্ন দেখেছে ভয়ানক, ভয়ানক। এখন তার ঘুমই আসছে না। সে এখন চোখ বন্ধ পর্যন্ত করতে পারছে না। কারণ চোখ যেই বন্ধ করছে, সে বীভৎস, বীভৎস এক আত্মাকে চোখের সামনে দেখতে পারছে। আত্মাই হবে, কারণ ওরকম চেহারা তো কোনো মানুষের হতে পারে না। বীভৎস রূপ তার। এদিকে বলতেও পারছে না। তার হাসব্যান্ডকে কতই আর সে বলতে পারে যে, "আমার এখানেও ঘুম হচ্ছে না, এরকম সমস্যা হচ্ছে।" এদিকে সে ফোন ঘাঁটছে, কারণ সে চোখ বন্ধ করতে পারছে না। কিন্তু সেই সময় তার মনে হলো তার পায়ে যেন কেউ, মানে কেউ ধরছে। তার পা যেন কেউ স্পর্শ করছে। সে ভাবলো তার হাসব্যান্ড হয়তো তাকে ডাকছে বা কিছু। সে উঠলো, মানে হালকা করে উঠলো। কিন্তু দেখলো কোথাও কেউ নেই, কোত্থাও কেউ নেই। দিদি আবার শুয়ে পড়ল। সারা রাত সে ফোনটা দেখেই কাটিয়ে দিল। এদিকে 8:30 মতো বেজে গেছে। এখনো এনজেপি আসতে মোটামুটি ০.৫ ঘন্টা ১ ঘন্টা মতো লাগবে, কারণ ট্রেন প্রায় ০.৫ ঘন্টা মতো লেট ছিল। তারা সবাই নিচে এসে বসেছে, দিদি ফ্রেশ হয়েছে, বাথরুমে গেছে। দিদির শরীরটা কিন্তু খুবই অসুস্থ। অসুস্থ এই কারণে যে ঠিকমতো ঘুম হয়নি। আর তাছাড়া তার মাথাটা এত পরিমাণে ভার লাগছে, যেহেতু রাত্রেবেলা যেরকম লাগছিল তার থেকে অনেক গুণ বেশি লাগছে। অতএব বুঝতেই পারছেন সে হাঁটতে পর্যন্ত পারছে না। তো যাই হোক, সে কিন্তু এত সমস্যার কথাও তার হাসব্যান্ডকে কিছুই বলেনি। নির্দিষ্ট সময়ে তারা প্ল্যাটফর্মে নামলো। এদিকে ট্রলি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতাও তাদের নেই। আর তাদের কিন্তু প্ল্যাটফর্মে নয়, ওরা আসলে যে দিকটায় থাকে আমি তো নাম বলতে পারবো না, আর ওরা তো ডিটেলসও এইদিকে বলেনি। তো যেখান থেকে ওরা যাচ্ছিল সেখান থেকে যেতে পারছিল না দিদি, মানে ওর খুব কষ্ট হচ্ছিল। আর সেভাবে ট্রলি সেখানে টানাও যাচ্ছিল না, ট্রলিটা কারণ সময় ওঠাতে হচ্ছে, টেনে নিয়ে যেতে হচ্ছে, অত ভারী ট্রলি, কষ্ট হচ্ছে। কাউকে কিছু বলছেও না, প্রচন্ড পরিমাণে শরীর খারাপ লাগছে। তো দিদির ওই যে বান্ধবী এবং তার হাজবেন্ড যেখানে ভাড়া থাকে, সেখানে নাম হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরের পাশেই একটা ভাড়া বাড়িতে, এবং তার পাশে কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিও আছে, সেখানেই তারা ভাড়া থাকে, সেখানে তারা পড়াশোনা করছে, চাকরি করছে, সমস্ত কিছুই আর কি। যেহেতু ওরা নিতে এসেছিল, টোটো ঠিক করেছিল, টোটোয় করেই ওরা ওখানে যায় নৌকাঘাট হয়ে। সেখানে গিয়ে একটু ফ্রেশও হয়। ফ্রেশ হওয়ার পরে সকালবেলায় তার বান্ধবী লুচি এবং হালকা সাদা আলুর তরকারি করেছিল। কিন্তু তখন থেকে দিদির কিন্তু সমস্যা শুরু হয়ে গেছে। দিদি ওইগুলো খাবে না। ওইখানে বসে দিদি হঠাৎ করে বলে বসেছে, "আচ্ছা মাছ নেই, মাছ? একটু মাছ হলে না ভালো হতো।" তখন না দাদার একটু খারাপ লাগছিল যে এত সুন্দর সকালে ব্রেকফাস্ট করেছে, লুচি আলুর দম, মানে আলুর তরকারি করেছে, তার ওয়াইফ এরকম বলে বসলো। হতে পারে বান্ধবীর সঙ্গে হয়তো এতটা ভালো সম্পর্ক যে এরকম বলছে। বলছে, "না রে, মাছ করিনি, দুপুরে ভাবছি মাংস করবো, সমস্ত কিছু আনা হয়ে গেছে, একটু মাংসই রাঁধবো ভাবছিলাম, আর একটু ফ্রাইড রাইস মতো করবো। তুই মাছ খাবি? তাহলে ওকে বলি মাছ আনতে।" বলছে, "হ্যাঁ হ্যাঁ, মাছ নিয়ে আয়, মাছ নিয়ে আয়, মাছ অনেক মাছ নিয়ে আসবে, এই মাছ খাবো, আমার মাছ খেতে ইচ্ছা করছে।" আর পাগলের মতো করছে। এদিকে দাদার না তার ওয়াইফের ভাবসাব ভালো লাগছে না। খেলো লুচি আলুর দম, মানে লুচি আলুর তরকারি খেলো। খাওয়ার পরে সেখান থেকে সে উঠে বিশ্রাম করতে গেল, মানে রুম তো দুটো, একটা রুমে গেল, একটু শুয়ে পড়লো। কিন্তু সেই সময় ঘুমিয়েও পড়েছিল, যেহেতু জার্নি হয়েছে তো প্রচুর, ঠিক মতো রাত্রে ঘুমও হয়নি, ঘুমিয়েও পড়েছিল, তার হাজবেন্ডও ঘুমিয়ে গেছিল। কিন্তু হঠাৎ করে উঠে দিদি বলা নেই কওয়া নেই, কোনো কারণ ছাড়াই দাদার গলা চেপে ধরে। এদিকে দাদা কোনো কথাও বলতে পারছে না, কারণ অন্য সময় হলে দাদা কিন্তু নিমেষে দিদির হাতটা ছাড়িয়ে দিতে পারে, সেরকম শক্তি তার আছে। কিন্তু এই সময় এতটা শক্তি নিয়ে দিদি তার হাজবেন্ডের গলা চেপে ধরেছিল যে দাদার নাকি ক্ষমতা ছিল না সেই হাতটা ছাড়ানোর। আর একটু হলে নাকি দাদা পুরো মরেই যেত। কিন্তু সেই সময় গোঙানির আওয়াজ পেয়ে তার বান্ধবী ছুটতে আসে, কিন্তু সেই সময় কিন্তু তার, মানে বান্ধবীর হাজবেন্ড ছিল না, কারণ সে তখন বাজারে গিয়েছিল মাছ আনতে, যেহেতু বান্ধবী মাছ খেতে চেয়েছে। এদিকে তার বান্ধবীও তার এই দিদিকে ছাড়াতে পারছে না, যত সে যাচ্ছে তত তাকে ঠেলে ফেলে দিচ্ছে। আর সেই মুহূর্তেই কিন্তু ওই তার বান্ধবীর হাজবেন্ড বাজার থেকে চলে এসেছিল, কাঁচা মাছের গন্ধ একটা আছে, এবং সেই মাছের গন্ধেই হবে হয়তো দিদি না তার হাজবেন্ডের গলাটা ছেড়ে দিল এবং দৌড়ে সেখানে গেল। যাওয়ার পরে কাঁচা মাছ মুখের মধ্যে নিয়ে সে যে কি বীভৎস একটা জিনিস করছিল, দিদি বলছে এসব আমার কিছুই মনে নেই, এগুলো আমি সবার মুখ থেকে শুনেছি, আমার বান্ধবীর মুখ থেকে, আমার হাজবেন্ডের মুখ থেকে শুনেছি। আমার এখন ভাবলেই ভয় লাগে যে আমি আমি এরকম করেছিলাম।
এরকম ভয়ানক কিছু ঘটেছে আমার সঙ্গে। সে কাঁচা মাছ নিয়ে সে খাওয়া শুরু করেছে, চাটছে, সে মানে বীভৎস একটা পরিস্থিতি। আর তখন কিন্তু কারোর বুঝতে বাকি ছিল না যে তার সঙ্গে কি ভয়ানক ঘটনা ঘটে গেছে। কারণ কোনো স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না। এদিকে কি করবে কিছুই ওরা বুঝতে পারছে না। প্ল্যান তো সবই ক্যান্সেল হয়ে গেল। এদিকে তেমন চেনাশোনাও নেই। তো সেই সময় ওই যে দিদির বান্ধবীর যে হাসব্যান্ড চাকরি করে সেখানে, তার নিশ্চয়ই কলিগ হয়েছে, বন্ধু-বান্ধব হয়েছে। তাদের ফোন করে, সবার কাছে ফোন করে যে এই ব্যাপার হয়েছে ভাই, কি করি? আর তারা কিন্তু তখন অনেকেই মানে যাদের ছুটি আছে আরকি, তারা সবাই ওই দাদার মানে রুমে চলে আসে দিদিকে দেখতে যে আদৌ কি এরকম কিছু হচ্ছে? এরকম কিছু হয়? মানে দেখার জন্য অনেকেই চলে আসে। আর তার মধ্যে একটি মেয়ে যে চাকরি করে, যে অবিবাহিত, এই দাদার অফিসেই চাকরি করে, সে তার দাদুকে নিয়ে আসে। কারণ তার দাদু নাকি অনেক কিছুই জানে এই বিষয়ে। তাকে নিয়ে আসে। এর আগে তো অনেকেই এসেছে তাদের দেখে, কিন্তু সে ওরকম কিছু করেনি। সে একা, একা বসে সে মাছ নিয়ে খেলে যাচ্ছে। মনে হচ্ছে বাচ্চা একটা খেলনা পেয়েছে। সেরকম করছে। এমন কিন্তু না যে মাছটাকে পুরো খেয়ে নিচ্ছে। মাছটাকে দাঁত দিয়ে কামড়াচ্ছে, জিভ দিয়ে চাটছে, মানে বীভৎস একটা পরিস্থিতি। সবই স্বাভাবিক রয়েছে। কিন্তু যখন ওই মেয়েটি তার দাদুকে নিয়ে ঢোকে, তখন কিন্তু সে মাছগুলোকে ছুঁড়ে ফেলে আর সে দৌড়ে কোথায় যাবে কুল কিনারা পায় না। প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সবাই মিলে তাকে সেখানে ধরে। যারা সেখানে এসেছিল তারা ভয়কে দূরে সরিয়ে মেয়েটিকে ধরে, কারণ ওকে একার পক্ষে কারো ধরা পসিবল নয়। তো সেই সময় দাদু ওকে দেখে, ভালো করে দেখে, ওর কাছে অনেক কিছু জিজ্ঞেস করে। তারপর সে জানতে পারে, সে তারপরে বলে সবাইকে যে ওর তো পিরিয়ডস হয়েছে, ওর এখন বাংলা কথায় শরীর খারাপ চলছে, এবং সেই অবস্থায় মাছ নিয়ে এসেছে, মাছ খেয়েছে, অনেক কিছু ঘটেছে। এমনকি এমন কারো সংস্পর্শে এসেছিল যে আর কি তন্ত্র চালনা করে, যার সাথে সবসময় আত্মা ঘুরে বেড়ায়, যে অনেক কিছুই জানে। তার হয়তো কোনো কারণ রাগ হয়েছে ওর প্রতি, বুঝতে পেরেছে, আর সে কিছু একটা করে ফেলেছে। এদিকে এইসব কথা শুনে তো দিদির হাজবেন্ড কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে যার চোখে কোনো জল আসেনি, সত্যি সে কেঁদে ফেলেছে। প্রচণ্ড পরিমাণে সে কষ্ট পাচ্ছে। তখন সে জিজ্ঞেস করে যে দাদু, এর কোনো কি সুরাহা কিছু নেই? কিছু কি করা যাবে না? বলছে কেন করা যাবে না, আমি এক্ষুনি সমস্ত কিছু করে দেব। তখন দাদু তাকে সামনে বসায়, অনেক কিছু করে, কি কি নিয়ে এসেছিল, কারণ দাদুর একটা ব্যাগ আছে, ঝোলা মতো আছে, সেখানে অনেক কিছুই থাকে। অনেক কিছু করেছিল, এমনকি দিদিকে সুস্থ করে তুলেছিল। তারপর দিদির হাতে একটা কবজ মতো বেঁধে দিয়েছিল হাতে, আর বলেছিল আর কোনো সমস্যা হবে না। কিন্তু জানেন, দাদু নাকি এটা বলেছিল, জানি না আপনারা বিশ্বাস করবে কিনা, কারণ আমারও খুব অবাক লাগে এগুলো শুনে। দাদু নাকি সেই আত্মাকে নিজে ধরেছিল, আবার ধরে নাকি সেখান থেকে সে নিয়ে গিয়েছিল। তারপর কি করেছিল কেউ জানে না। তাকে মুক্তি দিয়েছিল নাকি বেঁধে রেখেছিল কেউ জিজ্ঞেসও করেনি, কারণ সাহস সে কুলোয়নি কারোর। তো তারপর দিদি সুস্থ তো মোটামুটি আর হতে পারে না তাড়াতাড়ি, সেখানেই থাকে। মানে মোটামুটি যে ৩-৪ দিনে তারা প্ল্যান করেছিল, ৩-৪ দিন ওইখানে তারা কাটায়। প্রথম ২ দিন তো দিদি ঘরেই বিশ্রাম করে, আর তারপর শিলিগুড়ির আশেপাশে যেসব জায়গা আছে ঘোরার, সেখানে ১-২ দিন ঘুরে ওরা আবার ফিরে আসে। বাড়িতে এসে সমস্ত ঘটনা বলে, শাশুড়ি মা শোনে। এমনকি তার শাশুড়ি মা তার মা মিলে ওদের যে কাছাকাছি সব মন্দিরগুলো আছে সেখানে নিয়ে যায়, যে ওর কোনো সমস্যা নেই তো, সব ঠিকঠাক হয়ে গেছে তো। কিন্তু সেখানে প্রত্যেকেই বলে যে না, ওর প্রতি একটা সমস্যা হয়েছিল, কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, কারণ ওর কাছে তো তাবিজ রয়েছে, একটা কবজ মতো রয়েছে, যে কবজ থাকতে ওর আর কেউ কিছু করতে পারবে না, আর কিছুই তেমন হবে না। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে থাকলে, যেটা অলৌকিক হোক, অতিজাগতিক হোক, দৈবিক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।